মানসিক স্বাস্থ্য নিয়ে স্টিগমা বা ট্যাবু এটাই আজকে আমার এই ডিসকাশনের টপিক। স্টিগমার কারণে একটা মানুষকে ছোট করে দেখা হচ্ছে, তাকে লজ্জা পেতে হচ্ছে। এই বিষয়টা থেকে চলে আসে এর বিভিন্ন কনসিকুয়েন্সেস। মানসিক রোগকে মনে করা হয় পাগলের রোগ। হ্যাঁ, মানসিক রোগীকে বলা হয় পাগল। অটিজম যখন হয় আমরা আসলে ডাক্তারের কাছে নিতে চাই না। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদেরকে সেফটির জায়গা থেকে, ডিফেন্সের জায়গা থেকে আমরা আসলে নিতে চাই যে না এভাবে করে করা যাবে না। কিছুদিন আগে আমি একটা চেম্বার পেশেন্ট যখন দেখছিলাম, একজন পেশেন্ট আসলো। ওর বয়স 14-15 হবে। ওর সাথে ওর বাবা মাও আসলো। আমি দেখলাম বাবা মা দুজনই খুবই উদ্বিগ্ন। আর মেয়েটার অবস্থাও খুব খারাপ। মনে হচ্ছিল যে সে খুবই অসুস্থ। তো এরকম একজন সিক পেশেন্ট যখন আসলেন, আমি ওর হিস্ট্রি শোনা শুরু করলাম যে কি হয়েছিল আসলে। তখন যেটা আমাকে বলল যে 3-3.5 বছর আগে প্রথম ও ভালোই স্টুডেন্ট ছিল, সবকিছুই ঠিক ছিল। হঠাৎ করে ওর শরীরটা খারাপ হওয়া শুরু করলো। কিরকম? মানে ও কিছু খাচ্ছে না, ওর সারাদিন বিছানায় শুয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, কোনো ফ্রেন্ডসদের সাথে কথা বলে না, স্কুলে যেতে চায় না। তো এই ধরনের সমস্যাগুলো যখন শুরু হলো, তো বাবা মাও তো খুব এটা নিয়ে টেনশন শুরু করলেন যে কি হলো মেয়েটার। তখন আশেপাশে তো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকি, অনেকে এসে বলল যে এরকম হচ্ছে, কারোর সাথে কথা বলছে না, চুপ করে আছে, মনে হয় জিনের আসর হয়েছে। সো যখন বললো জিনের আসর হয়েছে, তাহলে সমাধান হচ্ছে আমাদের কবিরাজের কাছে যেতে হবে অথবা কোনো পীর বা ওঝা। সো এই যে তখন ওনারা চলে গেলেন ট্র্যাডিশনাল হিলারের কাছে। এরপর শুরু হয়ে গেল আরেকটা নতুন জীবন ওর, কারণ 1 থেকে 1.5 বছর টানা ও বিভিন্ন রকমের এই ধরনের ট্র্যাডিশনাল হিলারদের কাছে ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু আসলে সমাধান তো হয়নি। আমি বললাম কিরকম ট্রিটমেন্ট? আমাকে বলছিল যে একটা বিভিন্নভাবে দোয়া দুরুদ এগুলো তো আছেই, নানানভাবে চেষ্টা করেছেন। তারপর বিভিন্ন ধরনের মরিচ পোড়া, তারপর বিভিন্ন রকমের ধারালো অস্ত্র দিয়ে বিভিন্নভাবে ট্রাই করেছেন, সারা শরীরে চারপাশে বিভিন্ন জায়গায় আঘাত করে অনেক রকমের কথাই শোনালো যে একজন এক এক রকমের ভাবে ট্রাই করেছে, কিন্তু কোনোভাবেই যখন লাভ হয়নি, তখন ওনাদেরকে একজন সাজেশন দিল যে ডাক্তারের কাছে নিয়ে যান। ওনারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সাজেশনটাতে তারা গেলেন একটা ফার্মেসিতে। সেখানে যখন কোনো সমাধান হলো না ওষুধ খাওয়ার পরে, তখন গেলেন একজন শিশু বিশেষজ্ঞের কাছে। শিশু বিশেষজ্ঞ থেকে আমি, যদিও আসলে এই ঘটনাটাতে এরকমই ঘটেছিল যে ওখান থেকেও ওর কোনো আসলে রেফারাল আসেনি কোনো মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে। উনিও কিছুদিন চিকিৎসা করার পরে যখন কোনোভাবেই সমাধান হচ্ছিল না, তখন মা একজনের কাছ থেকে শুনলেন যে একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া যায়। সো এটা নিয়েও একটা দ্বন্দ্বের সময়ের পরে ওনারা তারপর নিয়ে আসলেন আমার কাছে। তো অনেকগুলো ধাপ পার হতে হতে একটা আসলে সময় পেরিয়ে গেল 3.5 বছর। সো এই যে 3.5 বছরে যখন ও আমার সামনে দাঁড়িয়ে, তখন ওকে আসলে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার একই সাথে ওর মানসিক রোগ তো ছিল, কিন্তু এখন ডেভেলপ করে গিয়েছে নানান শারীরিক রোগ। ও কোনো কিছু খাচ্ছে না, একদম নাথিং পার ওরাল। সো ওকে আমার এমন একটা অবস্থা যে ওকে আমার হসপিটালে ভর্তি করতে হবে, এত ক্রিটিক্যাল কন্ডিশন। তো এই যে একটা গল্প বললাম, এটা আসলে একটা পেশেন্টের গল্প না। আমার গল্পটা বলার উদ্দেশ্য এরকম অনেক আমরা পেশেন্ট পাচ্ছি। বিগত কয়েক বছরে আমি অনেক পেশেন্ট দেখে ফেলেছি, এবং আমার সাথে আমার কলিগদেরও একই রকমেরই এক্সপেরিয়েন্স। সো আমি যদি এক্সপেরিয়েন্স থেকে সায়েন্সের দিকে চলে আসি, রিসার্চ কি বলে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এনআইএমএইচ বা ন্যাশনাল মেন্টাল ইনস্টিটিউট, যেটা মেন্টাল হেলথ ইনস্টিটিউট, সেখানে একটা স্টাডি হয়েছিল। সেখানে যে স্টাডিটার রিপোর্ট আসে যে যত মানুষ মানসিক রোগে ভোগে, সেই মানসিক রোগীদের মধ্যে একটা অংশ, বিশাল একটা অংশ, 42% যায় ওনারা ট্রিটমেন্ট নিতে, কিন্তু সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান না। একটা বিশাল অংশ, 30% অংশ ওনারা যান ট্র্যাডিশনাল হিলারদের কাছে, বা এই যে পীর ফকির ওঝা এই ধরনের মানুষদের কাছে, যারা এই সম্পর্কে কিছুই জানেন না। এবং খুবই অল্প একটা অংশ, 27% মাত্র, যারা সাইকিয়াট্রিক প্রপার ট্রিটমেন্টের মধ্যে আসেন, ট্রিটমেন্ট নিতে আসেন। এটা আমি একটা রিসার্চের ফাইন্ডিং বললাম। তাহলে আপনারা একটু বলুন তো, যে
চিন্তা করে দেখি আমরা যে কেন ওনারা আসছেন না, কেন এই ট্রিটমেন্ট গ্যাপ। সো এই যে ডিউরেশন অফ আনট্রিটেড ইলনেস, মানে অনেক দিন চিকিৎসা ছাড়া অবস্থায় যে থেকে যাচ্ছে, এটা যে দিন দিন বেড়ে যাচ্ছে, এটা যে অনেক দিন বেড়ে যাওয়া অবস্থায় তারা আমাদের কাছে আসে, শুধুমাত্র কিন্তু শিশু কিশোর না, বড়রাও, ইভেন যারা মানসিক সমস্যায় ভুগছেন, চাইল্ড অ্যাডাল্ট সবাই, এই বিষয়টা আসলে একটু আমরা চিন্তা করি কেন। যদি আমরা রিসার্চের দিকে তাকাই, সেখানেও আবার এই ব্যারিয়ার্সগুলোর মধ্যে বলছে যে বাংলাদেশের কনটেক্সটে অন্যতম একটা কারণ হচ্ছে স্টিগমা বা ট্যাবু এই মেন্টাল হেলথ নিয়ে। সো মানসিক স্বাস্থ্য নিয়ে স্টিগমা বা ট্যাবু, এটাই আজকে আমার এই ডিসকাশনের টপিক। নিচে কমেন্ট বক্সে আপনারা আমি যে রিসার্চগুলো বললাম, এরকম দুটি ইম্পর্টেন্ট রিসার্চের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই আর্টিকেলটা গো থ্রু করতে পারেন, আপনারা নিজেরাও দেখতে পারবেন যে এই ধরনের স্টাডিগুলো বাংলাদেশে হচ্ছে এবং জিনিসগুলো যে অ্যাকচুয়ালি কতটা সত্য এবং কতটা দুঃখজনক একই সাথে। এই ব্যাপারটা আমি ডিটেলস যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দিই, খুব ইন্টারেস্টিং একটা ফর্ম আমি কমেন্ট সেকশনে আপনারা পাবেন নিচে স্ক্রল করলে। সেই ফর্মটা আপনারা সবাই ফিল আপ করার চেষ্টা করবেন। এখানে আসলে আপনাদের এই মেন্টাল হেলথ রিগার্ডিং যেই কনসেপশন বা যে ধারণাগুলো আছে, সেখানে আপনারা এখানে অপশনগুলো যেগুলো আছে সেখান থেকে আপনারা বেছে নিতে পারেন। সেটাতে যেটা হবে যে আমরা একটা ধারণা পাবো, যদিও এটা অ্যানোনিমাস থাকবে, অর্থাৎ আপনার নাম আসবে না, কিন্তু এটা এক ধরনের অনলাইন জাস্ট সার্ভের মতো। সো আমি আবার ফেরত আসি আমার এই স্টিগমাতে। সো স্টিগমা ব্যাপারটা আসলে কি, যেহেতু এটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, আমার মনে হয় যে আসলে স্টিগমা বা এই মেন্টাল হেলথ ট্যাবু এই সম্পর্কে আমাদের জানা দরকার, খুবই প্রয়োজন। সো ট্যাবু ব্যাপারটা কি, স্টিগমা কি? স্টিগমা হচ্ছে এক ধরনের ক্যারেক্টার অথবা এক ধরনের অ্যাট্রিবিউট অর বলতে পারি আমরা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য থাকার কারণে একটা মানুষকে ছোট করে দেখা হয়, বা কোন এক দল মানুষকে অথবা কোনো কিছুকে, অবজেক্টকে ছোট করে দেখা হয়, অথবা তাকে ডিমিন করা হয়, তাকে নিচু মনে করা হয় এবং সেটার জন্য তার লজ্জা পেতে হয়। সো স্টিগমা কোনো ভালো জিনিস না, স্টিগমা একটা অতি নেগেটিভ বা নেতিবাচক একটা বিষয়। সো এই যে নেগেটিভ একটা জিনিস, যে এই স্টিগমার কারণে একটা মানুষকে ছোট করে দেখা হচ্ছে, তাকে লজ্জা পেতে হচ্ছে, এই বিষয়টা থেকে চলে আসে এর বিভিন্ন কনসিকুয়েন্সেসগুলো আমার এই সামনের ধারাবাহিকভাবে আমি যে গল্পগুলো বলবো সেটাতেই চলে আসবে। কিন্তু এর অন্যতম একটা কনসিকুয়েন্স হচ্ছে ডিসক্রিমিনেশন। এটা সাইকোলজিক্যালি এই ডিসক্রিমিনেশনের টার্মটার মিনিংটা হলো যে তাকে আলাদা করে ফেলা হয়, সেই মানুষটাকে অথবা সেই গ্রুপ অফ মানুষকে সাধারণ মানুষের থেকে আলাদা করে ফেলা হয়, সে আর সাধারণ মানুষের মধ্যে পড়ে না এমন একটা ফিলিং তাকে দেওয়া হয় বা সে পেয়ে যায়। সো স্টিগমা আসলে এই যে বলছি যে আমি স্টিগমার কারণে এটা স্টিগমা, এই বিষয়ে আসলে রিসার্চ কি বলে। আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে আজকে আমার এক্সপেরিয়েন্সের সাথে সাথে আমি বললাম যে আমি কোনো ধারণার উপর বেস করে কিছু বলবো না, যেহেতু এটা এই স্টিগমার বিষয়টাই একটা ধারণা। সো ধারণা ভাঙাতে আমি সায়েন্স বা রিসার্চের কথা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি খুব রিসেন্ট একটা বাংলাদেশে একটা দারুণ স্টাডি হয়, 2024 সালের নভেম্বরে পাবলিশ হয় একটা খুব ভালো জার্নালে। সেই স্টাডিটাতে আমরা কিছু ফাইন্ডিংস পাই। সেই স্টাডিটা হয় একটা একটা বড় একটা পপুলেশন কমিউনিটির উপর। সেখানে ফোকাস গ্রুপ ডিসকাশন করা হয়, যেখানে বিভিন্ন রকমের মানুষকে আসলে ইনক্লুড করা হয়। আমি বলি যেমন অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরী ছিল, কিছু মানুষ ছিল অ্যাডাল্ট, কেউ ছিল যাদের চোখে দেখতে পায় না, অন্ধ, কেউ ছিলেন যাদের মেন্টালি কোনো অসুখ আছে, যেমন অটিজম আছে, এরকম প্যারেন্টস ছিল, স্কুলের বাচ্চারা, হ্যাঁ ছিল ট্রান্সজেন্ডার, এরকম বিভিন্ন ধরনের মানুষ নিয়ে গ্রামের একটা প্রত্যন্ত এলাকার কিছু মানুষ এবং শহরের কিছু মানুষ, এই বিভিন্ন ডাইভার্স গ্রুপ নিয়ে একটা ওরা ফোকাস গ্রুপ ডিসকাশন করে, অনেকগুলো ডিসকাশন হয়। সেখান থেকে ওনাদের পারসেপশন, ওনাদের চিন্তাধারা রিগার্ডিং এই মেন্টাল হেলথকে তুলে নিয়ে আসা হয়। সো এই যে পারসেপশনগুলো যে তুলে নিয়ে আসা হয় সিস্টেমেটিক্যালি, সেইখান থেকে দেখা যায় যে এই স্টিগমা নিয়ে অনেকগুলো থিম আছে আমাদের মধ্যে। সো প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে পাবলিক স্টিগমা। হ্যাঁ, পাবলিক স্টিগমা বিষয়টা কি? বাংলাদেশের কনটেক্সটে পাবলিক স্টিগমা বলতে মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে কি ধরনের ধারণা আছে রিগার্ডিং মেন্টাল হেলথ। সো
প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মানসিক রোগকে মনে করা হয় পাগলের রোগ। হ্যাঁ, মানসিক রোগীকে বলা হয় পাগল। সো এই যে পাগল টার্মটা, এটা একটা টার্ম, বাংলা অভিধানে আমরা যদি চলে যাই তাহলে পাগল মানে কি? পাগল মানে হচ্ছে যে রেস্টলেস, অশান্ত, যে নির্বোধ, যার যে অতিরিক্ত অস্থির, যার যে সমাজের থেকে বাইরের কোনো কিছু, যে স্বাভাবিক বোধ বা চিন্তা যার কাজ করছে না, সে হচ্ছে তার একটা সর্বোচ্চ লেভেল হচ্ছে পাগল। ধরেন আপনারাও যদি আমি বলি আপনাদেরকে যে পাগল বলতে আপনাদের চোখের সামনে কি ভেসে ওঠে? আমাদের চোখের সামনে আসলে অনেক সময় ভেসে ওঠে কি, যে একটা মানুষ, যে মানুষের নিজের কোনো যত্ন নেই, সে কি পড়ে আছে এটা জানি না, মানে খুব মানে একটা অসামাজিক একটা অ্যাটায়ার নিয়ে আছে, সে হঠাৎ করে একটা হুটহাট উল্টাপাল্টা কাজ করে ফেলতে পারে, খুব ডেঞ্জারাস একটা মানুষ। হ্যাঁ, তার সামনে যাওয়া যাবে না, আমরা একটা এম্বারেসিং একটা সিচুয়েশনে পড়ে যেতে পারি। আমরা কি পাগলের সামনে যাব? পাগলের থেকে 100 হাত দূরে থাকুন। সো এই যে কিছু চিন্তা আমরা বলার সাথে সাথে কিন্তু আমাদের মাথায় চলে আসে। সো এই যে মেন্টাল ডিসঅর্ডার, হ্যাঁ, এই অসুখগুলোকে পাগলের অসুখ হিসেবে যে চিন্তা করা হয়, সেটা শুধু আপনার আমার দু একজনের না, অ্যাজ আ হোল বাংলাদেশের কনটেক্সটে এটা খুবই কমন। কিন্তু সায়েন্স কি বলে? সায়েন্সে কিন্তু এই পাগল টার্ম বলে কোনো কিছুই নাই। মেন্টাল ইলনেস আছে। এবং এই যে আমি বলছি যে পাগলরা হয় ডেঞ্জারাস, রিসার্চ বলে, এই যে আমরা বলি যে পাগলরা কোনো একটা ভয়ানক কাজ করে ফেলতে পারে, আমাকে ধরে মাইট দিয়ে বসতে পারে, ভায়োলেন্ট। রিসার্চ বলে যে পৃথিবীতে যত ভায়োলেন্ট অ্যাক্টগুলো হয়েছে, এদের মধ্যে মাত্র 4 to 5% হচ্ছে কোনো ভায়োলেন্ট অ্যাক্ট ডিউ টু মানসিকভাবে যারা মানে একটু বিকারগ্রস্ত বা মানসিক রোগীদের দ্বারা হয়ে থাকে। তাও সেই মানসিক রোগী যারা এক্সট্রিম লেভেলের অসুস্থ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দিয়ে হয়ে থাকে। তাহলে যে আমি বললাম 95% যে সমস্যাগুলো, যে ভায়োলেন্ট অ্যাক্টগুলো, তারা কারা করছি আমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু এই পাগলরা, কিন্তু আমরা বলছি যে পাগলরা করছে, এরকম কোনো কিছুই নাই। আবার একটা বিষয় আমি বলতে পারি যে একদম সর্বোচ্চ লেভেলের স্কিজোফ্রেনিয়া বা এরকম কিছু অসুখ আছে যেগুলো একদম সবচেয়ে বেশি সিভিয়ার হয়ে গেলে তখন মাত্র ওই পেশেন্ট পুলের মধ্যেও অনলি 1 to 2% মানুষ একটু ভায়োলেন্ট হয়ে অ্যাটাক করতে পারে। তার মানে কত সংখ্যাটা সীমিত বা অল্প, অথচ এই অল্প পরিমাণের সংখ্যাটাকে আমরা পুরা মানে একটা গোষ্ঠী বানিয়ে ফেলছি মানসিকভাবে অসুস্থ মানুষদেরকে, যে তারা পাগল এবং তারা এভাবে করে আমাদেরকে অ্যাটাক করবে, তাদেরকে আমরা ভয় পাই, তাদের কাছে যাওয়া যাবে না, তাদের থেকে দূরে থাকুন। সো এখানে চলে আসছে ডিসক্রিমিনেশন, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং তখন যে পাবলিক ওপিনিয়নগুলো তৈরি হয় যে যেহেতু তাদের থেকে দূরে থাকতে হবে, আমরা যখন প্যারেন্ট হয়ে যাই, আমাদের বাবা মা, আমরা আমাদের সন্তানকে এই লেভেলটা করতে চাই না, একটা লেভেলিং চলে আসে। 2019 সালে এনআইএমএইচ-এর আরেকটা স্টাডি আছে, সেই স্টাডিটাতে এই তথ্যটা চলে আসে যে পাগল বলে আমরা মানুষদেরকে, মানসিকভাবে অসুস্থ যারা, তাদেরকে লেবেলড করে ফেলি। এই লেবেলিংয়ের কারণে যেটা হয় যে আমরা আমাদের সন্তানদেরকে মানসিক রোগ যারা ডিল করে ডাক্তারদের কাছে নিয়ে যেতে চাই না, কারণ ওই ডাক্তারদেরকেও আমরা লেবেলিং করে ফেলি পাগলের ডক্টর। হ্যাঁ, খুব জিনিসটা আসলে খুব প্র্যাকটিক্যাল এবং সত্য বাংলাদেশের ক্ষেত্রে। সো এই যে বিষয়টা এখানে চলে আসে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছি না, আমার বাচ্চাকে নানান জায়গায় নিয়ে যাচ্ছি, কিন্তু ওইখানে যাওয়া যাবে না, তাহলে কি হবে? বাচ্চার জীবন তো শেষ হয়ে যাবে, ওর জীবনেও বিয়ে হবে না, ওর বিয়ে হবে না, ওর যদি বিয়ে হয় ওর বাচ্চারও তাহলে তো এই সমস্যা হতে পারে, তখন এটা ভেবে শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু ওকে নিতে চাবে না ঘরে। সো এই ধরনের নানান জিনিস। এবং যদি আমরা কেন হচ্ছে মানসিক রোগ এখানে এইটা চিন্তা করি, দেখা যায় এখানেও কতগুলো তথ্য চলে আসে। যেমন মানসিক রোগ হয় কেন? কারণ অনেকে বলে অটিজম হয় যদি বাবা মা কোনো ভুল কাজ করে থাকে, তাদের কোনো মিসডিডের কারণে, আসলে আল্লাহর অভিশাপ বা ঈশ্বরের অভিশাপে এই মানসিক রোগগুলো হয়, অটিজম হয়। যেমন এটা এক ধরনের প্রচলিত ধারণা, এক ধরনের স্টিগমা। এজন্য অটিজম যখন হয় আমরা আসলে ডাক্তার কাছে নিতে চাই না। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদেরকে সেফটির জায়গা থেকে, ডিফেন্সের জায়গা থেকে আমরা আসলে নিতে চাই যে না, এভাবে করে করা যাবে না। ইভেন আমাদের মধ্যে একটা ধারণা চলে আসে যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারণে মানুষ হচ্ছে মানসিক রোগ হয়। সো তখন আমরা আবার পীর ওঝা ওনাদের কাছে নিয়ে যাই এবং ট্রিটমেন্টে লেট করে ফেলি।
আমাদের মধ্যে আরো অনেক 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 ধারণা আছে যে যে হচ্ছে পাগল, হ্যাঁ, মানসিক রোগী, সে তো পাগল, তার বাসায় যাওয়া যাবে না, এটা তো ছোঁয়াচে, কন্টাজিয়াস। হ্যাঁ, সো এই ধরনের পাবলিক কিছু ওপিনিয়ন কিন্তু আমাদের মধ্যে আছে, যেগুলো পাবলিক স্টিগমা হিসেবে বিরাজ করে। এরপর চলে আসে সেলফ স্টিগমা, সেখান থেকে যে মানুষ আমাকে কি মনে করছে, তারও আগে কি, যে যে মানসিক রোগী, তার নিজের মধ্যে একটা স্টিগমা তৈরি হয় যে আমি তো মানসিকভাবে অসুস্থ, তার মানে আমি অসুস্থ, তার মানে আমি, আমার নিজের বোধ কিছু কাজ করছে না, আমি নিজের যত্ন নিব না। আমি যত্ন কেন নিব, আমি তো অসুস্থ, মানসিক রোগী। সে তখন নিজেকে সবার থেকে গুটিয়ে ফেলে যে আমি কোথাও যদি যাই আমার বাবা মার সাথে, আমার বাবা মাকে তো পাগল মনে করবে, আমার বাবা মা গায়ে মানে আমার বাবা মাকে এটার জন্য দোষারোপ করবে, তার চেয়ে তোমরা যাও, আমি যাব না। সে সব গ্যাদারিংস অ্যাভয়েড করে, সে নিজেকে গুটিয়ে ফেলে, সে ফ্রেন্ডসদের সাথে মিশতে চায় না। অসুস্থ থাকলে সে ফ্রেন্ডদের সামনে যদি কোনো একটা এম্বারাসিং সিচুয়েশনে পড়ে যায়, সে এই জন্য সে স্কুল অ্যাভয়েড করে, সে ভার্সিটি অ্যাভয়েড করে। এইগুলো হচ্ছে সেলফ স্টিগমা। এবং আরেকটা ইম্পর্টেন্ট স্টিগমা হচ্ছে ইনস্টিটিউশনাল স্টিগমা, যে স্কুলে কলেজে টিচারদের মধ্যে এক ধরনের স্টিগমা কাজ করে, যে যে বাচ্চাটা হচ্ছে মানসিক রোগ আছে, হয়তো কোনো অটিজম আছে বা কোনো কোনো ধরনের এডিএইচডি আছে, অথবা অন্য কোনো যে কোনো মানসিক রোগ আছে, সেই বাচ্চাটাকে আসলে মানে টিচাররা স্কুলে ভর্তি করতে চান না। এমন আমি পেশেন্ট পেয়েছি, জাস্ট 2-3 বছর আগে একটা পেশেন্ট পেলাম, যে ঢাকার একটা খুবই নাম করা একটা স্কুল থেকে এসে বলছে আমাকে যে ওকে টিসি দিয়ে দিয়েছে, যখন ওর রোগটা ধরা পড়েছে, টিক ডিসঅর্ডার নামে এক ধরনের মানসিক রোগ, ওকে টিসি দিয়ে দিয়েছে যে ওকে স্কুলে আর রাখা যাবে না, ওর জন্য অন্য বাচ্চাদের হচ্ছে পড়াশোনা করতে পারছে না, গার্ডিয়ানরা হচ্ছে বারবার কমপ্লেন করছে। অথচ বাংলাদেশের এডুকেশন যে ল অ্যাক্ট বলে যে এই ধরনের অসুখগুলোর ক্ষেত্রে অবশ্যই তারা মেইন স্ট্রিম স্কুল অথবা সাধারণ যে স্কুলগুলো আছে সেগুলোতে ও পড়তে দিতে হবে বা পড়বে। হ্যাঁ, কোনো কিছু কিছু সমস্যা হতে পারে, সেগুলো অ্যারাইজ যদি করে, সেখানে বাবা মার সাথে কথা বলবে, বা অন্য কোনো যে স্টেপসগুলো, সেদিকে আমরা আর যাই না। র্যাদার আমরা ওকেই হচ্ছে ঝামেলা মনে করে ওকে আমরা ভর্তি করতে চাই না, অথবা ও বুলিড হচ্ছে অন্যান্য ফ্রেন্ডসদের দ্বারা। আমরা এখানে কোনো একটা ব্যবস্থা, টিচার হিসেবে আমাদেরও ব্যবস্থা আসলে আমরা নিতে পারি না। আমরা গার্ডিয়ান হিসেবে অন্য বাচ্চাদের যদি এরকম অসুস্থ থাকে, আমরা টিচারের কাছে গিয়ে বলি ওই বাচ্চা যদি স্কুলে পড়ে, আমরা কিন্তু এই স্কুলে দিব না আমার বাচ্চাকে। তো এই যে ইনস্টিটিউশনাল যে স্টিগমাগুলো, এটা কিন্তু প্রচণ্ডভাবে আমি দেখছি যে কাজ করছে, শুধুমাত্র শহরে না, গ্রামে, শহরে, সব জায়গায়। ইভেন জব সেক্টরে যেটা দেখা যায় যে স্যালারি কম দেওয়া হয়, হ্যাঁ, যে ও তো মানসিকভাবে অসুস্থ, তার মানে ওর ক্যাপাসিটি কম, ওর জব কম, মানে ওকে জবই দেওয়া হবে না। স্যালারি তো আরো পরের ইস্যু, স্যালারি তো কম থাকেই। ইভেন এরকমও আমরা দেখি যে জবের ক্ষেত্রে আর্লি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়, যে ও আসলে ওর ক্যাপাসিটি কম, সো ওকে এখানে রাখা যাবে না। এই ধরনের সমস্যাগুলো সবার শেষে আমি সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে আসলে আমি নিজে যখন পড়াশোনা করছিলাম, গো থ্রো করছিলাম, আমি নিজেও খুব ভাবছিলাম যে বিষয়টা স্টিগমা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট রিলেটেড প্রফেশনাল যে স্টিগমা। ইয়েস, প্রফেশনাল স্টিগমাটা খুবই ডেঞ্জারাস একটা স্টিগমা। সেটা আসলে খুব দুঃখজনকভাবে এটা আসলে সত্যি যে আমাদের মধ্যে যারা ডক্টরস, তাদের মধ্যে মানসিক রোগ নিয়ে এবং মানসিক ডাক্তারদেরকে নিয়ে যারা ডিল করে, তাদেরকে নিয়ে কিছু স্টিগমা কাজ করে। কিভাবে? মানসিক রোগীদেরকে নিয়ে স্টিগমাগুলো এরকম যে খুব হেয় প্রতিপন্ন করে। যারা মানসিক রোগী, মনে করে সবচেয়ে নিম্ন লেভেলের একটা অসুখ। হ্যাঁ, এটা রিসার্চ বলে, আমি ওই পেপারটা পড়ছিলাম যে ওরা এরকম পেয়েছে যে বিভিন্ন হাসপাতালে সবচেয়ে কোণার মধ্যে, সবচেয়ে ছোট ওয়ার্ডটার মধ্যে মানসিক রোগবিদ্যা বিভাগ, সবচেয়ে অবহেলিত হচ্ছে মানসিক রোগীগুলো। এবং তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন আসে, তখন যেটা অনেক সময় সাজেশন আসে বিভিন্ন প্রফেশনালসদের কাছ থেকে, যে আসলে এটা তো মানসিক সমস্যা, এই পারিবারিক সমস্যার জন্য হচ্ছে, হয়তো ওই পারিবারিক সমস্যাটা সমাধান করলেই সমাধান হয়ে যাবে। এটার জন্য যে একটা ট্রিটমেন্ট লাগবে, সেই জিনিসটার ক্ষেত্রে অনেকে ট্রিটমেন্ট দিকে রেফার করে না। যদি রেফার করেও থাকে, তারপর অনেকের কাছ থেকে সলিউশন আসে যে কাউন্সিলিং নিলেই সব ঠিক হয়ে যাবে, এখানে সাইকিয়াট্রিস্ট দেখানোর দরকার নেই, কাউন্সিলিং, যে কেউ কাউন্সিলিং করে দিলে এটা হয়ে যাবে, বা কাউন্সিলিং করতে পাঠান, এটা একটা সমাধান আসে। আবার অনেক সময় আমি চিকিৎসকদেরকে দোষ দিতে চাই না, আসলে আমি জানি যে তারাও এখান থেকে বাধা, কারণ ডিউ টু এই পাবলিক স্টিগমা,
যখন একজন ডক্টর, হ্যাঁ, যে কোনো স্পেশালিটির, উনি জানেন কিন্তু যে এই পেশেন্টটা আসলে মেন্টাল ডিসঅর্ডারে ভুগছেন, আমার ওনাকে রেফার করা দরকার, কিন্তু লিখতে যাবেন প্রেসক্রিপশনে, তখন যেটা হয় রোগী বা রোগীর অ্যাটেন্ডেন্ট বলে যে প্লিজ আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করেন না, আপনি আমাকে একটা চিকিৎসা দিয়ে দেন। হ্যাঁ, তখন ওই ডক্টর মনে করেন, আমরা মনে করতে বাধ্য হই যে আসলে এই রোগীটা তো আসলে চিকিৎসাই নিবে না, তার চেয়ে আমি একটা চিকিৎসা দিয়ে দিই, একটা ওষুধ লিখে দিই। সো এখান থেকে তারা বাধ্য হয় ডিউ টু পাবলিক স্টিগমা, প্রফেশনাল স্টিগমা আন্ডারে পড়ে যেতে। সো এই যে জায়গাগুলো, এবং অনেক সময় আমরা যেটা দেখি যে রেফারাল করার ক্ষেত্রে আমরা কিছু স্টিগমা দেখি যে সাইকিয়াট্রিস্টদের তো এটা কাজ না, ওরা তো পাগলের চিকিৎসা করবে, কিন্তু অটিজম, বিভিন্ন ধরনের অসুখগুলো, নিউরো ডেভেলপমেন্ট বা ব্রেইনের অসুখগুলো, এগুলো আসলে অন্যান্য স্পেশালিটির কাজ, এটা সাইকিয়াট্রিস্টদের এখানে রোলটা আসলে নাই। বাট অবশ্যই এখানে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি কাজ, এটা সবারই এখানে বিভিন্ন সেক্টরের রোল আছে, পিডিয়াট্রিশিয়ান, পিডিয়াট্রিক নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সবার সম্মিলিতভাবে একটা বাচ্চাকে সুস্থ করা যাবে, সেক্ষেত্রে একটা অংশ পুরোপুরি অবহেলিত হয়ে যায়। সো এখানে আরেকটা ড্রাগ রিলেটেড বা ওষুধ রিলেটেড স্টিগমা কাজ করে কি, যে আপনারাও হয়তো অনেক সময় এটা ফেস করে থাকবেন যে পেশেন্টরা এসে আমাদেরকে বলে প্লিজ ওষুধ দিয়েন না, ওষুধ দিয়ে তো ঘুম পাড়ায় রাখা হয়। তো এই মানসিক রোগীদেরকে, তো ব্যাপারটা আসলে এই ধরনের একটা মিসকনসেপশন আছে। অ্যাকচুয়ালি আমাদের যে মানসিক রোগগুলোর ক্ষেত্রে অনেক রকমের রোগ আছে এবং অনেক ওষুধ আছে, বিভিন্ন ওষুধের বিভিন্ন রকমের ইফেক্ট। কোনো ওষুধে ঘুম আসে একটু, কিন্তু কিছুদিন পরে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো ওষুধের আবার ঘুম আসে না। হ্যাঁ, তো এটা এখন একটু প্রপার যে ফলো আপে থাকে, সে প্রপারলি সাইকিয়াট্রিস্টের কাছে আবার যদি আসে, তখন এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে দেওয়া যায় এবং অনেকাংশে, অনেক ক্ষেত্রে এটা আপনা আপনি ঠিকও হয়ে যায়। সো সব ওষুধগুলোই ঘুমের ওষুধ না। তো এটা এক ধরনের ড্রাগ রিলেটেড স্টিগমা। ইভেন এমন স্টিগমা আছে যে মানসিক রোগ কোনোদিন সারবে না, একবার মানসিক রোগ হলো তার মানে তো সারা জীবন মানসিক রোগীই থাকবে সে। সো দ্যাটস ভেরি রং ট্রু অলসো, কারণ এরকম আমরা অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে ভালো হয়েও যায়। এটা ডিপেন্ড করে রোগীর উপর, অসুখটার উপর, অনেক কিছুর, পরিবেশের উপর। এবং আরেকটা স্টিগমা যেটা ওষুধ রিলেটেড কাজ করে, সেটা হচ্ছে যে ওষুধ একবার শুরু করলে এই ওষুধ আর ছাড়া যাবে না, সারা জীবন ওষুধটা খেয়ে যেতে হবে। দ্যাটস প্যাথেটিক টু। এটা আসলে সারা জীবন সব অসুখের ক্ষেত্রেই সবগুলো ওষুধ যে চালিয়ে যেতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও সত্য না। কাজে এই যে চিন্তাগুলো, ধারণাগুলো, যেটা নলেজ গ্যাপের জন্য আমাদের হচ্ছে, আমাদের পারসেপশনটা ভুল থাকার কারণে আমাদের হচ্ছে, সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্যই আমার আজকের এই কথাবার্তা। আসলে কি, আমি কোনো ইন্ডিভিজুয়াল মানুষকে এখানে ছোট করে কোনো কথা বলিনি, আমি কোনো পার্সন স্পেসিফিক কথা বলিনি, আমি অ্যাজ আ হোল সিনারিওগুলো তুলে ধরেছি। আমি জানি এখানে অনেকেই আছেন যারা আপনারা ভিন্নভাবে চিন্তা করেন, প্রকৃতভাবেই চিন্তা করেন, হয়তো আপনারাও ছড়াচ্ছেন মেসেজ। সো আমি অ্যাজ আ হোল যে বাংলাদেশের কনটেক্সটে রিসার্চ বেসড যে তথ্যগুলো আছে এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমি প্রচণ্ডভাবে, প্রবলভাবে চাই যেন আমাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে। কারণ আমরা এখন 21st সেঞ্চুরি, এখন আমরা আর আগের ধারণার জগতে তো বাস করি না, এখন আমরা জ্ঞানের জগতে বাস করি, রিসার্চের জগতে বাস করি, ইন্টারনেটের জগতে বাস করি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনারা এখানে শেয়ার করবেন, কমেন্ট করবেন, যতটা পারেন শেয়ার করবেন, কারণ এই মেসেজগুলো শুধু মেসেজ না, আসলে এইগুলো অনেক অনেক অনেকগুলো মানুষের জীবনের কষ্ট থেকে আসা কিছু জ্ঞান, কিছু রিসার্চের রেজাল্ট। হ্যাঁ, কিন্তু প্রচুর মানুষ এটা নিয়ে ভুগছে, এটার জন্য সাফার করছে। সো শেষে আমি বলতে চাই, আপনারা সবাই এই যে গুগল ফর্মটা আপনাদের নিচে স্ক্রল করে পাবেন, সেই ফর্মটা আপনারা অবশ্যই ফিল আপ করবেন। ফিল আপ করে এখানে আপনাদের নাম আসবে না, আমরা এটার রেজাল্ট নিয়েও হয়তো একদিন কথা বলতে পারি। আপনাদের জন্য রইল অনেক শুভকামনা। আমরা ধারণার বেসিসে না, আমরা নলেজের বেসিসে আমরা এগিয়ে যাই, আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ি, এই প্রার্থনায়। আল্লাহ হাফেজ।